Assalamualaikum guys, I am Said and my milestone is to complete all the chapters of class 8. So guys, আজকের এই ভিডিওতে আমি তোমাদের চ্যাপ্টার 9 এর পার্ট 2 চেষ্টা করব এবং আজকে এই ভিডিওতে আমরা হয়তোবা হাফেরও বেশি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকতে ভুলবা না। তো গাইস এখানে দেখতে পারতেছো যে পটেনশিয়াল ডিফারেন্সের এটা হলো ডেফিনেশন। বইতে তোমাদের দেওয়া আছে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, আমরা শর্টকাটে বলতে পারি ইন পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, ইলেকট্রিকটা বাদ দিলেও সমস্যা। তো দেখো, এটা আমি তোমাদের একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো আমার এই যে উপরে একটা চার্জ আছে, এখন আমি তারে ডাকলাম, চার্জ আমার কাছে এসো। এখন ওই চার্জটা আমার কাছে আসলো। এখন সে যে আসলো তার তো একটা এনার্জি ব্যবহার হয়েছে। এখন এই যে এনার্জি যে যত ওইখান থেকে যে এই পর্যন্ত যত দূরত্ব, যত তোমার ডান করেছে, যতটুকু ডিফারেন্স নিয়ে সে এখান থেকে এসেছে, সেটাকে আমরা বলতে পারি পটেনশিয়াল ডিফারেন্স। মানে এখান থেকে যেখানে আসলো, এখানে যে একটা তোমার আসলো, সেটাকে আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স। তো দেখো potential difference definition দেখো, the work done to move a unit positive charge to points। দেখতে পাচ্ছ যে দুইটা পয়েন্টের মধ্যে তোমার কোনো এখানে ওয়ার্ক ডান হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারতেছি কি পটেনশিয়াল ডিফারেন্স। তো দেখো এখানে পটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট হলো ভোল্ট এবং এটার ফর্মুলা হলো V = W/Q। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যেখানে ডাব্লুটা কি। এখন এই ডাব্লু মানে হচ্ছে তোমাদের ওয়ার্ক, ঠিক আছে? এখন এই ওয়ার্কের ইউনিটটা কি জানো তোমরা? না জানলে তো ভাই মায়ের খাওয়া লাগবে। কি বলি ভাই, তোমরা যদি এখন ওয়ার্কের ইউনিট না জেনে থাকো তাহলে তো তোমরা অনেক পিছিয়ে আসো। কারণ এটা আমরা ক্লাস 7-এ পড়েছি যে এটার ইউনিট হলো জুল। ডিভাইড হবে কি কার সাথে? কোয়ান্টাইজেশন অফ চার্জ, মানে কুলাম আমরা জানি COULOM, কুলাম। তো এটা মুছে দিলাম। তো দেখো V = W/Q, এটা হলো তোমার মেইন ফর্মুলা, আর এটা তোমার ইউনিটটা আমি তোমাদের দেখাই দিলাম। তো তোমরা তো জানোই এই টাইপের কোশ্চেন আসতেই পারে 1 ভোল্ট, মানে ডিফাইন 1 ভোল্ট। এখন যদি তোমার ডিফাইন করতে বলে তাহলে কি করবা? তো দেখো একটু ভালো করে এটাকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। যেমন V = W/Q মানে 1 joule of work done to move a unit, বা বলতে পারি 1 coulomb, to move 1 coulomb, ঠিক আছে, to move 1 coulomb between 2 points। দুইটা পয়েন্টের মধ্যে একটা জুল ওয়ার্ক ডান হবে, যার মাধ্যমে তোমার কতটুকু মুভ করবে 1 c। মানে মনে করো এই যে এখান থেকে আসলো 1 জুল অফ, মানে তোমার এনার্জি নিয়ে এখানে আসলো, ওয়ার্কটাকে ডান করলো, এবং এখানে যে আসার যে দূরত্ব সেটা হলো তোমার 1 কুলাম মনে করো। তাহলে তোমাদের এখানে 1 ভোল্টের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা আমি লিখে দিচ্ছি। দেখো, তো দেখতে পাচ্ছ 1 joule of work done to move a unit positive charge, বা বলতে পারো 1 c between 2 point is called 1 v। কত? 1 v। 1 v মানে 1 ভোল্ট। তো এখন এই ফর্মুলা দিয়েও তোমাদের কিছু টাইপের ম্যাথ আসতে পারে, তো সেগুলো এখন আমরা করব। How much work is done in moving a charge of 2 coulomb across 2 points having a potential 12 ভোল্ট? মানে মনে করো একটা ওয়ার্ক, মনে করো ডান হয়েছে, কত ওয়ার্ক ডান হয়েছে এটাই জিজ্ঞাসা করতেছে। যদি তোমার হচ্ছে একটা চার্জ মুভিং করে 2 কুলামে মুভিং করতেছে, পটেনশিয়াল কত? 12 ভোল্ট, তাহলে ওয়ার্ক কত ডান হবে? তো আমরা এখানে বুঝে গেছি যদি পটেনশিয়াল থাকে মানে এখানে আমাদের ভি ধরতে হবে, আর এখানে ভিটা দেওয়া আছে ভোল্ট। তো ভোল্ট কত হবে? ভোল্ট তো আর বের করা লাগবে, আমাদের বের করা লাগবে কি, আমাদের দেখতে হবে কি গিভেন আছে আর কি বের করতে হবে, এটা বের করতে হবে। তো দেখো ভি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, মানে ওয়ার্কটা দেওয়া নেই, ওয়ার্কটা বের করতে হবে। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, 12 কত? 12 হবে, তাই না? 12 ভি দিয়ে দিলাম ইকুয়াল টু কত?
ডাব্লিউ বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে দিতে পারি কত, ডাব্লিউ ইকাল টু ডাব্লিউ বাই কত, তোমার এখানে দিছে 2 কুলাম। তাহলে এখন হয়ে যাবে কত, ডাব্লিউ আমরা এখান থেকে নিলাম 12 ইন্টু 2, তাহলে 24 জুল হয়ে যাবে। কেন জে আসলো, কারণ ডাব্লিউর ইউনিটি হলো জে, ঠিক আছে। ডাব্লিউর ইউনিটি কত, জে, ডাব্লিউ ইউনিট জে, যার কারণে ওয়ার্কটা হবে কত, 12 ইন্টু 2 মানে 24 জুল। তো আশা করি এটা বুঝতে পেরেছো, এটা অনেক সহজ একটা কোশ্চেন। তো তোমাদের একটু কঠিন একটা কোশ্চেন করায় যে যেন তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো জাস্ট থিঙ্ক করো, থিঙ্ক না আমি লিখে দেখা দিচ্ছি। দেখো, মনে করো নাম্বার অফ ইলেকট্রন আছে কত, কত ধরা যায়, ধরো আমরা ধরি 1/3.2 ইন্টু 10⁻⁹ এটা হলো তোমার নাম্বার অফ ইলেকট্রন। ডাব্লু দিল 2J। এখন তোমার বের করতে বললো, এখন তাহলে বের করো ভি এর ভ্যালু কত হবে। তখন আমরা কি করব, আগে নিজে করার ট্রাই করো, কারণ তোমরা যদি পার্ট 1 দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানছো নাম্বার অফ ইলেকট্রন মানে কি। নাম্বার অফ ইলেকট্রন মানে কি এটা তোমাদের জানার কথা। নাম্বার অফ ইলেকট্রন যদি আসে তাহলে আমাদের বসাতে হবে কিউ ইকুয়াল টু এন। এটা তো জানো, এটা কি জানো না? তো এখন দেখো আমাদের এটা যদি করতে চাই তাহলে প্রথমত কোয়ান্টাইজেশন অফ চার্জ লাগবে। হ্যাঁ, কোয়ান্টাইজেশন অফ চার্জ মানেই তোমরা দেখো আমরা এটার ফর্মুলা কি জানি, ডাব্লিউ বাই কিউ, কিন্তু কিউটা দেওয়া নাই কারণ এখানে নাম্বার অফ ইলেকট্রন দেওয়া। তাহলে কিভাবে করব আমরা, তাহলে কিভাবে করতে পারি তোমরা আগে ট্রাই করো, ট্রাই করার পরে তারপরে অ্যান্সারটা আমার সাথে মিলাই নাও। তো দেখো কিভাবে করতে হয়। তো প্রথমত আমাদের ফর্মুলার জন্য ভি বের করার জন্য কিউ লাগবে। কিভাবে বের করবো, কিউ এর ফর্মুলাতে এনি। এখন এনটার ভ্যালু এখানে দেওয়া, সি এর ভ্যালু আমরা তো আগের থেকেই জানি। দেখো কিভাবে হবে, তো 1.3.2 ইন্টু 10⁻⁹ ইন্টু দিয়ে দেবো আমরা এখানে ইন্টু কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম দেওয়ার কোন প্রয়োজন নাই কারণ এখানে আমরা ম্যাথ করতেছি। তো দেখো এখন ইন্টু হয়ে গেল, এখন 19 আর 19 কাটা, কারণ মাইনাস প্লাস কাটা হয়ে যাবে। আর এখানে তাহলে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে 32/16, তাহলে হয়ে যাবে 1/2, ঠিক আছে 1/2 হয়ে যাবে। এখন দেখো ভোল্ট বের করার ফর্মুলা কি ছিল, ডাব্লিউ বাই কিউ। তাহলে ভি কত হবে, এখন ভি বের করতে হবে। তো ভি বের করার জন্য হয়ে যাবে এখানে কত, আমাদের ওয়ার্ক ছিল 2, তাহলে 1 2 হয়ে যাবে 4 ভোল্ট। ইজি একটা, দেখছো কত তাড়াতাড়ি করে দিলাম না। তাহলে এখানে কত হচ্ছে, মানে 3.2 কেন হলো, কারণ এখানে 10 আছে, 10 এর জন্য এটা চলে যাবে এই জায়গায়, তাই 32, এটা চলে যাবে এই জায়গায়, তাই 16, তাহলে 1/2 হয়ে যাচ্ছে। তারপরে 2 হচ্ছে আমাদের হচ্ছে এখানে দেওয়া ছিল গিভেন 2 জুল, তাহলে 2 জুল দিয়ে দিলাম বাই 1/2। তাহলে এখান থেকে 1 এর কোনো ভ্যালু নাই, 2 ইন্টু 2 4 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে, যদি এইভাবে নাম্বার অফ ইলেকট্রন দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে বের করব। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আসতে পারে তোমাদের পরীক্ষায়, তো এটা ভালো মতো দেখে নাও। তো এখানে দেখতেই পাচ্ছ a continuous path of current flow consisting of electric source, conductor and load is known as electric current. এখন আমরা যে পটেনশিয়াল ডিফারেন্সটা করলাম এরপরে আমাদের চলে গেছি ইলেকট্রিক কারেন্ট, সরি সার্কিটে, ইলেকট্রিক সার্কিটে চলে গেছি। তো এখানে আমাদের এটা হলো তোমার ডেফিনিশন, আ কন্টিনিউয়াস পাথ অফ কারেন্ট ফ্লো, মানে কন্টিনিউয়াস পাথে কি হবে, কারেন্টটা ফ্লো হবে কিসের মাধ্যমে, কনসিস্টিং অফ ইলেকট্রিক সোর্সের মাধ্যমে, কন্ডাক্টরের মাধ্যমে আর লোডের মাধ্যমে। এখন এখানে আমরা একটা ডায়াগ্রাম করব। তো ডায়াগ্রাম করার আগে, ইলেকট্রিক সার্কিটের ডায়াগ্রামটা করার আগে আমাদের কিছু সাইন সম্পর্কে পরিচিত হতে হবে। ফার্স্ট we have to meet some signs, then we will practice drawing of electric circuit. তো দেখো আমরা এটা মুছে দিই কারণ এটা এখন আশা করি তোমরা লিখে নিয়েছো। তো এখন আমরা এগুলা দেখি কি প্রথমত। তো মনে রাখবো সব সময় ব্যাটারি সেলের জন্য
প্রথমত এই যে এই সাইনটা সবসময় হবে ড্র করার সময়, ব্যাটারি সাইনের জন্য এই সাইনটা। এখন যেটা কম্পাউন্ড টাইপের, তারপরে এরকম থাকবে, তারপরে এরকম থাকবে, এটা হলো তোমার কম্পাউন্ড টাইপের, ঠিক আছে। কম্পাউন্ড ব্যাটারি সেল না হলে যেটা সিঙ্গেল হলো এরকম, আর কম্পাউন্ড হলে এরকম, ঠিক আছে, এটা মনে রাখো। তারপরে আমাদের দেখবো বাল্ব। বাল্ব কিভাবে আমরা প্রেজেন্ট করি জানো? বাল্ব আমরা প্রেজেন্ট করি, দেখো এটা বাল্ব, ঠিক আছে। তারপরে আমরা জানবো সুইচ। সুইচ যদি অফ থাকে, যদি অফ থাকে তাহলে হবে সাইন এটা, কি থাকবে সাইন এইটা, এরকম একটা থাকবে। আর যদি সুইচ হয়ে যায় অন তাহলে থাকবে এরকম, কিরকম, এরকম, মানে এই যে এইটা থাকবে না। এখন আরেকটা আছে রেজিস্ট্যান্স। রেজিস রেজিস্ট্যান্স মানে আমরা বিস্তারিত আলোচনা করব, আপাতত দেখে রাখো ওই যে এরকম। আমরা মনে আছে আমরা যে গত ভিডিওতে একটা ডায়াগ্রাম করছিলাম, সেখানে কিন্তু আমরা এইভাবে দিছিলাম, এটাকে রেজিস্ট্যান্স বলে, ঠিক আছে। এরকম একটু ঢেঢো টাইপের কে রেজিস্ট্যান্স বলে। তারপরে আছে অ্যামিটার। এখন এই অ্যামিটারটা কি? অ্যামিটার হলো এরকম টাইপের থাকবে, এ লেখা থাকবে, প্লাস থাকবে, মাইনাস থাকবে, এটা হলো অ্যামিটার। এখন অ্যামিটার মানেটা কি তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আছে। অ্যামিটার মানে হলো তোমার, ভাবার চেষ্টা করে, অ্যামিটার আছে, অ্যামিটার মানে ইলেকট্রিক কারেন্ট মাপার। ইলেকট্রিক কারেন্ট মাপার যেই যন্ত্র বলো বা যেটাই বলো, যে ইকুইপমেন্ট, সেটাকে বলা হয় অ্যামিটার, যেটা তোমার ইলেকট্রিক সার্কিটে অবশ্যই থাকবে, ঠিক আছে। ইলেকট্রিক সার্কিট যখনই ড্র করবো তখন অ্যামিটারটা থাকবে। আরেকটা আছে আমাদের, কই লিখি, এখানে লিখে দিই, ভোল্ট মিটার। এটা ভোল্ট মিটার, এটা এই যে করি এরকম থাকে, ভি দিয়ে এরকম, এটারও প্লাস থাকে আর মাইনাসও থাকে। প্লাস মাইনাস এগুলা তোমার ইলেকট্রিক, ইলেকট্রিক চার্জ টাইপের প্লাস মাইনাস। তো এগুলো হলো তোমার কিছু বেসিক, যেটা তোমার এখন জানা লাগবে যদি তুমি করতে চাও। ইফ ইউ ওয়ান্টেড টু ড্র দ্য ইলেকট্রিক সার্কিটস স্ট্রাকচার, দেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দিস সাইন্স, যে এগুলা এগুলা, ঠিক আছে। বাল্ব, ব্যাটারি সেল, আশা করি এগুলো বুঝতে পেরেছো। তো একটা এখানে আমার একটা বিষয় আছে, ভোল্ট মিটার সবসময় মনে রাখবা প্যারালালে হয়, সময় প্যারালাল হয়, প্যারালাল হয়। অ্যামিটার তোমার সবসময় সিরিজে হয়। কিসে হয় বন্ধুরা বলো একবার? সিরিজ, সিরিজে তোমার কি হয়, অ্যামিটার হয়, আর ভোল্টমিটার প্যারালালে হয়। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা একটা ডায়াগ্রাম করব। তো ডায়াগ্রামটা হবে এমন, দেখো এরকম থাকবে, একটা বক্স করবা, সোজা করো, ঠিক আছে, সোজা করে করবা, ঠিক আছে না? তো সোজা করে করলা, এরকম একটা বক্স করলাম। এখন এখানে তোমাদের কি হবে, ফার্স্ট অফ অল আমরা বাল্ব দিয়ে শুরু করব। তো বাল্ব কিভাবে হবে, এটাও সেম, সেম ইকুয়াল বাল্ব। এখন আমরা মেইন জিনিসটা দিতে হবে আমাদের, কি সেটা, ঠিক আছে। তো এটা কি হবে, সুইচ। এখন তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে আমি তো তোমাদের বললাম যে এরকম, এটাকে সুইচ বলে, তাহলে এখানে এরকম টাইপের কেন? তো এটা তোমাদের বইতে দেওয়া আছে, তার জন্য এভাবে করলাম। তো বইটা এখন রাখা হয়, যে স্যার রাখাইতে দেয় তার জন্য বললাম। তো তোমাদের শিখে রাখো, এটা সুইচ এরকম হয়ে থাকে, এখানে এভাবে দাগ দিয়ে দিছে, এখন কে হচ্ছে আমরা সুইচ ফোকাস করে থাকি কে দিয়ে। তো তারপর এখানে আমাদের কি থাকবে, এখানে আমরা অ্যামিটারটা যুক্ত করে দিতে পারি, অ্যামিটার প্লাস মাইনাস। তো এটা হলো তোমাদের একটা ইলেকট্রিক সার্কিটের একটা ডায়াগ্রাম। বাল্ব দুইটা লাগাইতে পারো, একটাও লাগাইতে পারো,
অ্যামিটার এখানে থাকবে, এখানে ব্যাটারি সেল থাকবে, আর এখানে সুইচ থাকবে। এখন মনে করো এটা হলো তোমাদের কি জানো, ইলেকট্রিক সার্কিট দুই প্রকার। প্রথমত হলো আমাদের সিরিজ সার্কিট, আরেকটা হলো প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিট মানে আমি তোমাদের বুঝাইছি, প্যারালাল হচ্ছে যে এরকম টাইপের হবে, প্যারালালে তোমার হয়ে থাকে ভোল্ট মিটার, আর তোমার সিরিজ সিরিজ সার্কিটে হয়ে থাকে যেরকম নর্মাল। এখানে জন্য মনে করো যদি এখানে মনে করো ভোল্ট মিটার যুক্ত করতে বলে, তোমাদের অ্যাড করতে বলে এখানে, সো ফার্স্ট অফ অল ইজিলি ইউ ক্যান ডু দিস। কি করতে পারো, এই যে এখানে ভি উপরে যুক্ত করে দিবা, যুক্ত করে এর সাথে মানে অ্যাড করে এর সাথে লাগাই দিলেই তোমাদের হয়ে যাবে, কারণ প্যারালালে হয়, প্যারালাল মানে উপরে। তো এই যে এরকম বাল্বের উপরে ভোল্ট মিটার থাকবে। ভোল্ট মিটার কিসের জন্য করা হয়, ভোল্ট মিটার মাপা হয় কি দিয়ে, ভোল্ট মিটার ভোল্ট মিটারের কাজ কি, ভোল্ট মিটার হচ্ছে আমাদের ভোল্টেজ মাপতে সাহায্য করে, পটেনশিয়াল ডিফারেন্স মাপতে সাহায্য করে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমরা ইলেকট্রিক সার্কিটের এই বিষয়গুলো জানতে পারলাম। এখন আমাদের আমাদের হচ্ছে অ্যামিটার আর ভোল্ট মিটারের ডিফারেন্সটা হয়তো তোমাদের এখানে শো হচ্ছে, এটা তোমরা পড়ে রাখবা। তো এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে তোমাদের লো রেজিস্ট্যান্স, অ্যামিটার লো রেজিস্ট্যান্স আর ভোল্ট মিটার হচ্ছে হাই রেজিস্ট্যান্স। এখন এটা আবার কি, তো সেটাই বুঝাবো। লো রেজিস্ট্যান্স মানে, লো রেজিস্ট্যান্স হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স কম। এখন রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স হচ্ছে তোমাদের the the property of creating obstacles to the flow of current is known as resistance। মানে তোমার ইলেকট্রিক কারেন্টে যেই একটা অবস্টিকেল তৈরি করে সেটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্স তোমার কম থাকে কিসে, অ্যামিটারে, ভোল্টমিটারে হাই থাকে। তো এখন রেজিস্ট্যান্স আমরা পড়বো। এখন রেজিস্ট্যান্স সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, তোমাদের লাইফেও কিন্তু রেজিস্ট্যান্স আছে, তোমাদের লাইফেও কেউ থামায় তোমাকে। এখন কে থামায় এটা আমি বলবো না, এটা আমিও জানি তুমিও জানো, এখন তুমি নিজে চলো, তোমার মধ্যেই থাক ভাই, বললাম না আর কি। তো এইভাবেই দেখো, এখন আমাদের রেজিস্ট্যান্স আমি যেই তোমাদের ডেফিনেশনটা দিলাম ওটাই পরে রাখো, যেটা বললাম সেটাই তোমরা লিখে রাখতে পারো। তো রেজিস্ট্যান্স সম্পর্কে আরেকটু বোঝার আগে আমাদের আরেক জায়গা থেকে ঘুরে আসতে হবে, সেটাকে বলা হয় ওহমস ল। এখন এই ওহমস লর আবার স্টোরি টাইপের জিনিস আছে, স্টোরি আছে, কে লটা দিছিল, নাম আছে, সেগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারো, কারণ এমসিকিউ হিসাবে কিন্তু এগুলো আসতে পারে। বাট আমি তোমাদেরকে এটা বুঝাবো, তো সেখানে আমার স্টোরি দরকার নেই, তো আমি তোমাদের স্টোরি দিয়ে বুঝাবো না আর কি। তো ওহমস লটা কি, এখন আমরা ডেফিনেশনটার মধ্যে ঢুকবো, ঠিক আছে। ওহমস ল হলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হলো এই ওহমস ল। ওহমস ল অবশ্যই আমাদের মাথার মধ্যে একটা গেঁথে রাখতে হবে। তো দেখো, সো দেখতে পাচ্ছ ওহমস লর বিষয়টা আমরা এখানে লিখে দিলাম, দিস ইজ আ definition of Ohm's law. What is Ohm's law? তো দেখো, current through a conductor is directly proportional to the potential difference across its end at a constant temperature। এটি এতটুকু মনে রাখার চেষ্টা করো, আর এতটুকু যদি না লেখো তাহলে ফুল নাম্বার পাবো না, যদি এতটুকু লেখো, এটা যদি বাদ থাকে তাহলে ফুল নাম্বার পাবো না, ঠিক আছে। কেন পাবো না, কি হবে কোশ্চেন, কেন পাবো না, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো, let's see that current through a conductor is directly proportional to the potential difference across its end। মানে দেখো, এই কারেন্ট যেটা থাকবে না সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে পটেনশিয়াল ডিফারেন্সের, ঠিক আছে, যদি সেটা সেম টেম্পারেচারে থাকে, মানে কনস্ট্যান্ট বা সেম টেম্পারেচারে যদি থাকে, তাহলে তোমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে, কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে কার, পটেনশিয়াল ডিফারেন্সের, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ যে এটা পটেনশিয়াল, এটা হলো তোমার কি, এটা হলো আমাদের কারেন্ট। তো এখন ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি, এটা যদি কেউ জিজ্ঞাসা করো এখন, তাহলে ভাই আমি বলবো আমার লাঠি কই ভাই, লাঠি বের করে একেবারে একেবারে দিব ভাই, সত্যি কথা বলতেছি। কারণ আমরা এই যেই বছরে ক্লাস চ্যাপ্টার 6-এ আমরা পড়েছি গ্র্যাভিটেশনাল, যেই চ্যাপ্টারটা আছে সেখানে আমরা পড়েছি যে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো এমন একটা জিনিস, মনে করো যদি এটা বাড়ে তাহলে এটাও বাড়বে, আর এটাকে ডাইরেক্টলি এই প্রপোর্শনালকে রিমুভ করারও একটা উপায় আছে,
আমরা কি ব্যবহার করছিলাম? নিউটনস লয়ে গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মানে আমরা জি ব্যবহার করে কি করেছিলাম, এটাকে করেছিলাম রিমুভ। তার জন্য আমরা পরে প্রপোর্শনাল সাইনটা আমার কিন্তু দেওয়া লাগে না, কিসের জন্য? এই যে কনস্ট্যান্ট ভ্যালুর জন্য। তো এখানেও এরকম, এখানে যদি আমরা এটা রিমুভ করতে চাই তাহলে আমাদের এইভাবে দিতে হবে, ভি ইকুয়াল টু আই টু আর, আই আর, ঠিক আছে? এই আই আর, এখন আমি একটা বলে দিই, এই আর মানে হলো রেজিস্ট্যান্স, এই আই মানে কি? রেজিস্ট্যান্স। মানে এই রেজিস্ট্যান্সের আবার ইউনিট আছে। কি ইউনিট? এই যে দেখো, এই যে এটাকে বলা হয় ওমস, ওম, ঠিক আছে? ওম বলা হয়। তাহলে আই আর মানে এটা রিমুভ করার জন্য আমার এই যে এটা আর যুক্ত করেছি, উই অ্যাড দিস, ঠিক আছে? তো এখানে শেষ হলো এটা। তো এখানে এই ফর্মুলাটা তো আমরা দেখলাম, কিন্তু এখানে আরো একটা বিষয় আছে। এখানে আমাদের like a graft, there is a graft, we have to learn how to make graft, and there are many types of questions regarding this graft. তো গ্রাফটা আগে আমরা শিখবো। তো দেখো গ্রাফট কিভাবে হইতে পারে, ওহমস ল এর আবার গ্রাফট আছে, সেটাকে বলা হয় ইলেকট্রিক পটেনশিয়াল গ্রাফ, এটি ইলেকট্রিক পটেনশিয়াল কারেন্ট গ্রাফট, বা বলা হয়ে থাকে তোমাদের বইতে দাও ইলেকট্রিক কারেন্ট গ্রাফট, সেটাই বলো, সমস্যা নাই। পটেনশিয়ালও বলতে পারো, আবার তুমি বলতে পারো কি ইলেকট্রিক, যেটাই বলো সমস্যা নেই। দেখো এভাবে আমরা একটা গ্রাফ দিলাম, তোমরা হয়তো ম্যাথে করেছো যে হিস্টোগ্রাম টাইপের জিনিসগুলো, হিস্টোগ্রাম না, হিস্টোগ্রামও তোমার তো হয়েছে, তোমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ গ্রাফস করেছো ম্যাথে, ঠিক আছে? তো সেগুলো যে তোমাদের একটু হলো বোঝার কথা, কিন্তু মনে তোমরা যে এটা করো নাই, এটা করেছো নাকি আমি জানি না, ক্লাস এইটে, তাই থিঙ্ক ক্লাস এইটে তো এটা নাই, আমরা তো করি নাই, ক্লাস এইটে তো নাই, আমার থাকতেও পারে কি লাস্টের দিকে মনে থাকতে পারে, আমরা তো এখন কেবল ফার্স্ট টাইম হলো না এখনো, হয়তো বা থাকতে পারে এরকম গ্রাফ টাইপের, জানি না, দেখা যাক। মানে যেখানে যেটা থাকে এটাকে কি বলা হয় জানো? এই দাগটাকে বলা হয় স্লোপ, জানি, কিন্তু আর যে দাঁড়াও, তার আগে একটা বলিনি, এই গ্রাফটাকে বলা হয়, পুরো এই গ্রাফটাকে বলা হয় ভি আই গ্রাফ। জিটা ভালো মতো একটু তোমরা বুঝে নিও, অবস্থা খারাপ বেশি। আচ্ছা, ভিআই গ্রাফট, এটাকে বলা হয় ভিআই গ্রাফট। তোমাদের বইতে আই আর ভি দেওয়া, এখানে আই দেওয়া, এখানে ভি দেওয়া, সেটার কনসেপ্ট আমরা বলতেছি ভিআই গ্রাফট আর আইভি গ্রাফট একই কথা, এত ভেবে লাভ নাই, একই কথাই, কিন্তু আমরা আগে এইভাবে শিখবো, এইভাবে ইজি হবে তোমাদের জন্য, ঠিক আছে? তো দেখো এ ভিআই, আর এটাকে আমরা বলে থাকি রেজিস্ট্যান্স, মানে একটা গ্রাফের মধ্যে একটা রেজিস্ট্যান্স চলে আসছে, মানে একটা রেজিস্ট্যান্স তো বুঝাই, তোমাদের একটা একটা দাগ চলে আসছে, একটা রেজিস্ট্যান্স চলে আসছে, যেটা এদেরকে থামাবে, থামানোর জন্য আর কি, ঠিক আছে? মনে করো এই গ্রাফটাকে থামানোর জন্য, এই ভাগ করার জন্য এই রেজিস্ট্যান্স চলে আসলো, রেজিস্ট্যান্স। এখন তোমরা ক্লাস 11-এ যাই মনে পড়বা যে একটা গ্রাফ যদি এরকম থাকে, তাহলে এটাকে আমাদের কিভাবে করতে হয়, দেখো কিভাবে করতে হয়, ভি বাই আই ইকুয়াল টু আর, এটা হলো ফর্মুলা। এইভাবে আমরা ফর্মুলা বের করে ফেলালাম। কিভাবে ফর্মুলা বের করলো, যে ভি বাই আই ভাবে আসে, তাহলে গ্রাফটাকে আমাদের ফর্মুলা হবে হলো ভি বাই আই ইকুয়াল টু আর, এটা হলো আমাদের ফর্মুলা, মানে রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা ভি বাই আর। আর যদি এখানে তোমার রেজিস্ট্যান্স থাকে, মনে করো কোনো কিছুতে বা কোনো একটা গ্রাফটা রেজিস্ট্যান্স আছে, বা কোনো একটা সার্কিটের রেজিস্ট্যান্স আছে, এখন বললো সেটাতে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটার ভোল্টেজ বের করো বা ভোল্ট বের করো, ভোল্টেজ না এখানে ভোল্ট বলবে, তখন তোমার এই ফর্মুলা দিয়ে করতে হবে, তখন তোমার ওই পটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা দিয়ে করলে হবে না, তখন না, যেহেতু এখানে বলা আছে রেজিস্ট্যান্স আছে, এখন তাহলে এর ভোল্ট বের করো, তখন আমাদের এই ভিটা কিভাবে নিয়ে এসে এখানে আই বাই আর করতে হবে, ঠিক আছে? যেটা আমরা আগেই করলাম, তোমাদের দেখাইলাম না, ভি ইকুয়াল টু আই আর, এইটাই, ঠিক আছে? তখন এই ফর্মুলা ইউজ করতে হবে, তখন না আমাদের ওই যে ডাব্লিউ বাই কিউ ইউজ করলে হবে না, কারণ এখানে রেজিস্ট্যান্সের কথা যদি তোমার কোশ্চেনে চলে আসে, আর যদি বের করতে পারে ভোল্ট বা কারেন্ট, তখন না, এটা কিন্তু ইলেকট্রিক কারেন্ট, আই ইকুয়াল টু ইলেকট্রিক কারেন্ট, তখন না কিন্তু তোমাদের এই ফর্মুলা দিয়ে করতে হবে কাজ। তো আমরা এই গ্রাফটা শিখলাম, এখন এই গ্রাফ নিয়ে একটা কোশ্চেন আমরা অবশ্যই করব,
কোশ্চেনটা হয়তো তোমাদের স্ক্রিনে শো হচ্ছে। তো এই কোশ্চেন অনুযায়ী আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। দেখো, একটা কথা মনে রাখো, a slope of potential current graph will always represent resistance। কি হবে? রেজিস্ট্যান্স, মানে স্লোপ রিপ্রেজেন্ট করে কি? রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার দেখো আমাদের যে কোশ্চেনটা তোমাদের শো হয়েছে, সে অনুযায়ী এখন আমাদের ম্যাথটা করতে হবে। কি আছে? অপশন দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। এখন এটা কেমন ভাবে দেওয়া দেখো, এটা তোমরা আগে করার চেষ্টা করবা, তারপরে আমারটা দেখো। দেখছো এই যে এরকম এখানে 3টা এরকম দাগ দেওয়া, 1 3, এটা হলো কত? R3, R3 তো ছিল নাকি? ধর আমি কোশ্চেন, তো কোশ্চেন কি ছিল? R3, R1, R2, এটা হলো কোশ্চেন। এটা দিচ্ছে IV। এর আগে কিন্তু তোমাদের বলেছিলাম যে IV গ্রাফট আর VI গ্রাফট সেম। কি ডিফারেন্স দেখো, এখানে তোমাদের হচ্ছে অপশন 4টা দেওয়া আছে, এখন এখানে গ্রেটার দেন দেওয়া না, আবার একটাতে ইকুয়াল দেওয়া। তো তোমাদের বুঝো এটা আসলে কি। দেখো এটা যদি মনে করো এরকম থাকতো, ভাবো এটা VI গ্রাফট, তখন না উপরে যেটা থাকবে, উপরে উপরে যেটা থাকবে তার রেজিস্ট্যান্স সব থেকে বেশি হবে, তার রেজিস্ট্যান্স সব থেকে কি হবে? বেশি হবে। তখন আমাদের এইভাবে লিখতে হইতো, R3 greater than R2, তখন আমাদের এইভাবে লেখা লাগতো। কিন্তু যেহেতু এখানে তোমার উল্টাই দিছে, এখানে কি করছে? ভি না দিয়ে আই দিছে আগে, তারপরে ভি দিছে কোশ্চেনে। সে অনুযায়ী আমাদের এটাকে উল্টা করতে হবে। তাহলে কি হবে? তাহলে R2 হয়ে যাবে আগে। তাহলে আমরা এখানে দিতে পারি R2 greater than R1 greater than R3। সবসময় মনে রাখবা, যদি ভি যে জায়গায় থাকবে সেটার সেটার পাশে যে লাইনটা থাকবে সেই লাইনটার রেজিস্ট্যান্স হবে সব থেকে বেশি। কারণ আমি আগেই বলে দিয়েছি যে ডিফারেন্স বিটুইন, তোমাদের দেখো ডিফারেন্স অফ ভোল্ট, ভোল্টে যদি তোমার ভোল্ট মিটারে তোমার রেজিস্ট্যান্স সব থেকে বেশি থাকে, তো সেই অনুযায়ী তোমরা যদি দেখো তাহলে কি রেজিস্ট্যান্স এক্ষেত্রে বেশি আর কারেন্টটা কম। আমি বলেছিলাম না যে ইলেকট্রিক কারেন্টের যে অ্যামমিটার আছে, অ্যামমিটারে কি হবে? অ্যামমিটারে তোমাদের হচ্ছে রেজিস্ট্যান্স কম হবে, তার জন্য এটা রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে R3 সবার পরে যাবে, মানে এটার অ্যান্সার হয়ে যাবে ডি। কারেক্ট অ্যান্সার ডি। তো আমরা এখন আরেকটা করি। তো এই কোশ্চেনটা তোমাদের এখানে স্ক্রিনে শো হচ্ছে, এটা দেখে এখন আমরা এটা সলভ করব। তো দেখো কিভাবে সলভ করতে হবে। এটা এখানে কি বের করতে হবে? রেজিস্ট্যান্স বের করতে হবে ভাই, এত ইজি ভাই, তাও বুঝবো না? দেখো এখানে একটা দাগ দেওয়া আছে, এটাকে স্লোপ বলি আমরা, স্লোপ। ঠিক আছে না? এটা স্লোপ না? স্লোপ হচ্ছে দেওয়া আছে, এটা রেজিস্ট্যান্স কত আমরা এটা কিভাবে দেখে বুঝবো? যে একটা লাইন আছে, লাইনে 5 10 15 20 এগুলো করছি না? তারপরে এটা হিস্টোগ্রাম টাইপের আমরা করছি না? 3 6 9, ঠিক আছে? ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে, বলতে তো হবে। এই দেখো ভিআই, তো এটা ভিআই গ্রাফ, ঠিক আছে না? তো দেখো লেটস সি। তো দেখো এখানে তোমাদের বের করতে হবে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি? বলো 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 ভাই। ভি ইকুয়াল টু আই, কি হবে? আর আর বের করার ফর্মুলা ভি বাই আই, তাহলে ভি 3টা নিয়ে নিলাম আর এখানে 5টা নিয়ে নিলাম, তাই না? তাহলে এখানে 3/5 কি হবে? কুলাম। আরে ভাই পাই হয়ে যাবে ভাই, এইভাবে 3/5 কুলাম। এটা যত নাম্বারে আছে, মানে সি বি বি আই থিঙ্ক আছে, বি দিতে যদি থাকে তাহলে বি নাম্বারটা টিক দিয়ে দাও, যদি সি থাকে তাহলে সি নাম্বারটা টিক দিয়ে দাও। এইটা আসলেই হবে তোমাদের, এটা আসলেই হবে। এটা যদি তোমাদের ঠিক হয় তাহলে কনগ্রাচুলেশনস ব্রো, তুমি ভাই অবশ্যই ভালো করবো এবার এক্সামে। তো এটা হয়ে গেল। আমাদের বলতে গেলে শেষ প্রায়
অনেকখানি শেষ। রেজিস্ট্যান্স এখন আমরা একটু জানবো। রেজিস্ট্যান্সের ইউনিট আমরা বললাম ওম, রেজিস্ট্যান্সের ইউনিট আমরা বললাম ওম। তো এখন আমাদের যেগুলো শেষ, এখন আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে একটু জানি। লেটস ইমাজিন করো, মনে করো একটা রাস্তা, যে রাস্তায় তোমার মনে করো এরিয়াটা অনেক বেশি। মনে করো যেরকম একটা রাস্তা, এরিয়াটা অনেক আর একটু বড় করি, এরিয়াটা বেশি। এরিয়াটা কি বেশি? এরিয়াটা কিন্তু আবার মিটার ভাবিও না, এটা এ এ দিয়ে এরিয়া বুঝাইছি, এরিয়াটা বেশি। তাহলে সেখানে কি ট্রাফিক বেশি হবে নাকি কম হবে, এটা আমাকে বুঝাও। অবশ্যই কম হবে। কেন? কারণ এখানে বেশি চওড়া বেশি না, মানে এখানে তোমার জায়গা যেহেতু বেশি, ট্রাফিক কম হবে। এটা তো সাধারণ একটা কথা। এখন মনে করো এই যে এরকম একটা রাস্তা, লেন্থ মনে করো বেশি। লেন্থ বেশি থাকলেও কি যায় আসতেছে? ট্রাফিক তো বেশি হবে, কারণ গাড়ি তো একটা এদিক দিয়ে গেলেই তোমার জায়গা পাবে না। এখানে তোমার যেভাবে এখান দিয়ে যে গেল, এখানটা তো গাড়ি একটা পাস হইতেই ভাই সময় লাগবে না, তো ট্রাফিক বেশি হবে এই জায়গায় অবশ্যই। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি, যদি একটা ওয়্যারের এরিয়া হয়ে যায় বেশি, একটা ওয়্যারের এরিয়া যদি হয়ে যায় বেশি, মনে করো এরকম বেশি, তাহলে তোমার আর হয়ে যাবে কম, রেজিস্ট্যান্স কম হবে। যদি লেন্থে হাই মানে লেন্থ যদি বেশি হয়, তাহলে রেজিস্ট্যান্সও বেশি হবে। তো এতটুকু মনে রেখো। এখানে আরো বিষয় আছে, ইলেকট্রন আয়ন টায়ন অনেক কিছু দিচ্ছে, এগুলো এত তোমরা রিডিং পড়ে নিও। ওটা রিডিং পড়লে তোমরা আশা করি বুঝতে পারবা। আর এখানে আরো অনেক রেজিস্ট্যান্স, আরো অনেক বিষয় আছে যেগুলো তোমাদের যদি আমি বুঝাই তাহলে পুরো রেজিস্ট্যান্স তুমি সবকিছু জেনে যাবা। রেজিস্টিভিটি আরো কত জিনিস আছে, কিন্তু এগুলো তোমাদের আই থিঙ্ক ক্লাস 8-এ লাগবে না, তো তার জন্য আমি আর পড়ালাম না। পরে যদি দেখি যেগুলো লাগবে, তোমরা যদি কমেন্ট সেকশনে বলে দিও। কমেন্ট সেকশন তো জানি না আজকে অন থাকবে কিনা, ওই দিন বন্ধ ছিল, এবার অন থাকবে নাকি জানি না। আমি ভাবতেছি যে আমি ফেসবুকে হচ্ছে একটা পেজ খুলবো, যেখানে তোমরা চাইলে তোমাদের প্রবলেম কোয়ারিজ গুলো শেয়ার করতে পারবে। কারণ ইনস্টাগ্রাম হচ্ছে এখন একটু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তো ভাবছি তাই জন্য আমিও ডিলিট করে দিয়েছি। তোমরা ডিলিট করে দাও ভাই, ইনস্টাগ্রাম এখন ভালো ভালো না, ফিডস অনেক মানে খারাপ খারাপ ফিডস আসে এখন। তোমরা হয়তো দেখছো অনেকজন এরকম আসে, আমার আসতেছে জানি না, তোমাদের আসলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। তো তার জন্য ভাবলাম কি ভাই, দরকার নাই ইনস্টাগ্রাম ভাই ডিলিট হয়ে যাও তুমি। তো আমি ইনস্টাগ্রাম এখন ডিলিট করে দিচ্ছি। তোমাদেরও যদি এরকম খারাপ খারাপ ফিডস আছে, এগুলো যদি রেকমেন্ড হয়, তাহলে অবশ্যই ডিলিট করে দিও, আনস্টল করে দিও। কারণ আমি এটা রিপোর্ট করছি, তাও ভাই কি এগুলো সেই যাই ভাই, থামেই না আসা। বুঝলাম না ভাই, তো তাই আমি আনস্টলই করে দিছি। তোমার যদি আসে তাহলে আনস্টল করে দাও ভাই, এত দরকার নেই। আমরা ফেসবুকে একটা পেজ খুলে ওখানে তোমাদের প্রবলেম এবং কোয়ারি শেয়ার করতে পারো। এখন আমি খুলি নাই, তোমরা মতামতটা জানাই দাও যদি কমেন্ট সেকশনটা অন থাকে। যদি না থাকে তাহলে তো ভাই কি বলি, দেখি আজকে ইনশাল্লাহ অন থাকবে। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে করতে অবশ্যই ভুলবে না। এবং আজকে ভিডিও আমি পর্যন্ত রাখতেছি, প্লিজ ভাই লাইক করে দিও ভাই, তাহলে ইন্সপিরেশনটা থাকবে ভাই, ভালো থাকবে। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু বুঝেছো। পরের পার্ট 3-তে আই থিঙ্ক এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দিব আমি। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ গাইস।